8টি বিভাগ 64 জেলা 500 উপজেলা 4.5 সহস্রাধিক ইউনিয়ন 87,000 গ্রাম। লাখো শহীদের রক্তে লেখা বাংলাদেশের নাম। চলো ঘুরে আসি বাংলাদেশ হৃদয়ের টানে, চলো দেখে আসি বাংলাদেশ জেগে রাখি প্রাণে। ভিশন ট্যুরস বিডি নিবেদিত পর্যটন শিল্প বিষয়ক আলোচনা অনুষ্ঠান পর্যটনের 10 দিগন্ত দেখার জন্য স্বাগত জানাচ্ছি। আমি আবু রায়হান সুমন। আমরা আজকে একজন পর্যটন শিল্পের উদ্যোক্তার সাথে কথা বলবো, যিনি আজকে থেকে প্রায় দীর্ঘ 30 বছর আগে এই প্রফেশন শুরু করেছেন। দীর্ঘ 30 বছর আসলে হয়তো শুনতে খুব স্বাভাবিক মনে হলো, কিন্তু যেহেতু ওই সময় তথ্য প্রযুক্তির এতটা সহজলভ্যতা ছিল না বা যোগাযোগ ব্যবস্থাও এত ভালো ছিল না, ফলে সেই সময়ে পর্যটন ব্যবসা শুরু করা আসলেই অনেক চ্যালেঞ্জিং ছিল। তো আমরা আজকে সেই চ্যালেঞ্জ বিষয়ে একটু জানবো ওনার কাছে। আমরা আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি প্রাইম ট্যুরিজম নেটওয়ার্কের স্বত্বাধিকারী জনাব আমিনুর রহমান ভূঁইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। পর্যটনের 10 দিগন্ত অনুষ্ঠান থেকে আমি আমন্ত্রণ হয়ে আজকে এসেছি। আবু রায়হান সুমন ভাইকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য। যারা এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন তাদেরকে আমার অনেক শুভেচ্ছা। জনাব আমিনুর রহমান ভূঁইয়া, জি জি, আপনি দীর্ঘদিন এই লাইনে আছেন, ট্যুরিজম বিজনেসের সাথে জড়িত আছেন, আমার একই পেশায় আছেন। তো আমার ব্যক্তিগত কিউরিওসিটি, জি জি, আমার জানা মতে আপনি 1995 সাল থেকে আপনার বিজনেস শুরু করেছেন। সেবাটা শুরু করি। আচ্ছা, ট্যুরিজম সেবাটা আমি 1995 সাল থেকেই শুরু করি। তো ওই সময় তো বাংলাদেশের মানুষ ট্যুরিজম খুব একটা বুঝতোই না, আমার যেটা ধারণা। তো ঠিক সেই সময় আপনি এই একদম অপরিচিত একটা পেশায় চলে এলেন, কি মনে করে? এটা আসলে একটা ঘটনা আছে। আমি প্রথম একটা গ্রুপের সাথে 3টা দেশ ভ্রমণের উদ্দেশ্যে আমরা রওনা দিই। সেই গ্রুপে ছিল প্রায় 7 থেকে 8 জন। আচ্ছা, আর তাদের অফিস ছিল ইস্কাটনে এবং প্রতিষ্ঠানের নাম ছিল ইয়ং ট্যুরিস্ট ক্লাব, যেটাকে সংক্ষেপে বলে ওয়াইটিসি। তো ওয়াইটিসির কাজটাই ছিল খুব অল্প খরচে মানুষকে ঘোরানোর ব্যবস্থা করা, সাথে একজন গাইড দিয়ে দিত। সে গাইড আমাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যেত এবং খুব অল্প খরচে। তো হয়তো আমরা মনে হয় যে তখন হয়তো আমরা 3টে দেশের জন্য হয়তো তাকে আমরা 2900 টাকা আমরা এরকম একটা অ্যামাউন্ট দিয়েছিলাম মাত্র 3টা দেশের জন্য। কোন কোন 3 দেশ? এটা ছিল ইন্ডিয়া, নেপাল, ভুটান। ওকে। ইন্ডিয়া বলতে তখন ছিল দার্জিলিং, শিলিগুড়ি। নেপাল বলতে কাঠমান্ডু ছিল, বাই রোডে, সবই বাই রোডে। আর ভুটান বলতে থিম্পু হয়ে আমরা চলে যেতাম, ফুনসিলিং হয়ে, ফুনসিলিং তাদের একটা ইমিগ্রেশন আছে বাই রোডে যাওয়ার, সেটা হয়ে আমরা চলে যেতাম থিম্পুতে। হ্যাঁ, এইভাবে মানে পুরোটা ছিল বাই বাস জার্নি। এখন যেরকম নেপালের ভিসা ঢাকা থেকে নেওয়া যায়, আমরা নেপালের ভিসা ঢাকা থেকে নিয়ে গেছিলাম যতটুকু মনে পড়ে। কিন্তু নেপাল ভিসা ঢাকাতে নিয়ে যাওয়ার পরে ইন্ডিয়ান থেকে তো আর তখন মাল্টিপল বা ডাবল এন্ট্রি বা ট্রিপল এন্ট্রি ভিসার কোনো সুযোগ ছিল না তখন। তখন আমরা ইন্ডিয়ার থেকে একটা ভিসা নিয়েছিলাম। এখন ইন্ডিয়া থেকে আমরা বর্ডার ক্রস করে নেপাল চলে গেলাম, কাঠমান্ডু। এখন তো ইন্ডিয়ান ভিসা শেষ, আমরা যে আবার ঢুকবো তাহলে কীভাবে? কারণ ইন্ডিয়া একবার ঢুকেই তো আমরা চলে গেলাম নেপাল। আবার আমরা নেপালে কাঠমান্ডুতে গিয়ে আবার একটা ভিসা নিলাম, নিয়ে আবার ইন্ডিয়া ঢুকলাম। ঢুকে 2 দিন থেকে চলে গেলাম আবার ভুটান। তাহলে ইন্ডিয়ান ভিসা আবার শেষ, ভুটান চলে গেলাম। ভুটান থেকে এসে আবার আমরা ইন্ডিয়ার একটা ভুটান এমবেসি, ভুটানের যে ইন্ডিয়ান এমবেসি আছে সেখান থেকে আমাদের ভিসা নিতে হয়েছিল। মানে আপনারা একবারে ইন্ডিয়া ঢুকছেন আর ওই ভিসাটা শেষ হয়ে যায়। যেমন নেপাল থেকে আবার ঢুকলেন ইন্ডিয়াতে, আবার এই ভিসা শেষ। আবার ভুটান থেকে আবার যখন ঢুকলেন তখন আবার ভুটান থেকে ভিসা নিলেন। তার মানে ইন্ডিয়ার ভিসা 3বার নিতে হয়েছে। এরকম জটিলতা পড়তে হয়েছে। এবং সকালে লাইন ধরে থাকতাম, 5-7 ঘন্টা লাগতো। অনেকে তো এরকম আমাদের মতো অনেকেই আছে 5-7 ঘন্টা লাগতো, 5-6 ঘন্টা। তো এগুলি আমাদের পড়তে হয়েছে। আমরা ধরে নিয়েছি যে এটা তো আসলে আমাদের একটা শিডিউল ওয়ার্ক। কী জন্য? আমরা তো উদ্দেশ্যই আমরা ভ্রমণ করব, আর ভ্রমণের মধ্যে কষ্ট থাকবে, এটা স্বাভাবিক। কেউ যদি বলে যে পাহাড়ে চড়বো কিন্তু এসি নাই কেন বা এত হাইট কেন, তাহলে তো হবে না।
ভ্রমণ মানে কষ্টকর, হ্যাঁ, চ্যালেঞ্জিং, চ্যালেঞ্জিং। তো এইভাবে এগুলি মেনে আমরা গিয়েছিলাম 7 থেকে 8 জনের গ্রুপ। ফিরে আসলাম, পথে আমার সাথে গিয়েছিল ওর খরচটা আমি বহন করছিলাম। আমার যে বন্ধু গিয়েছিল সে যাইতে চায় নাই, তা আমি ভাবলাম যে একা যাওয়াটা নিরাপদ না, আমার বন্ধুকে নিয়ে যাই। আর আমার পারিবারিক কোনো বার্ডেন ছিল না, যেহেতু আমরা একটা বড় ফ্যামিলি, আর সবার ছোট আমি, তো সবাই আমার প্রতি আদরের দৃষ্টিতে দেখতো যে আমাদের তো পরিবারের ছোট সন্তানদের প্রতি একটা অনেক আর আমার বাবা ছোট একজন লয়ার, তো ওনার পেশাগত জীবনের 54 বছর কিন্তু ল প্র্যাকটিস করছে। সেই হিসাবে ওনার ভালো ইনকাম ছিল তখন, তো সেই হিসাবে আমাদের পরিবারে কোনো অসচ্ছলতা ছিল না। আর ভাই যারা ছিল সবাই ভালো ভালো চাকরিতে জব করতো। যে যাই হোক, তো সেইভাবে এই জন্য আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করতে পারছি যে আমি এটা করবো না, এটা করব। আমি বন্ধুকে বললাম যে আমি ব্যবসা করবো তোমার সাথে, আমার এই ব্যবসাটা ভালো লাগে না, কারণ সাপ্লাই দিলাম কিন্তু টাকা পাইতে গেলে আবার 3 মাস ঘোরা লাগে, স্যারের বাসায় মিষ্টি নেওয়া লাগে, এটা আমার ভালো লাগে না। হ্যাঁ, আমি পেশা চেঞ্জ করব, সিদ্ধান্ত নিয়ে ফেললাম। তারপরে আমি চলে আসার পরে আমার আবার একটা আবার আমি ইন্ডিয়া গেলাম একা, তখন ভিসা নিয়ে একা গেলাম। আবার 6-7 মাস পরে ইন্ডিয়া গেলাম। ইন্ডিয়া হয়ে এই যাওয়াটার একটা উদ্দেশ্য ছিল, আমার শরীরে একটা স্কিনের একটা প্রবলেম হয়েছিল, স্কিন ডিজিজ। হ্যাঁ, এটা কি 1994 সালের দিকে বোধহয় নাকি? হ্যাঁ, হয়তো 94 সালে গিয়েছিলাম। হ্যাঁ, এরকমই। কিন্তু স্কিন ডিজিজটা আমাকে অনেক ভোগাইছে। হ্যাঁ, কারণ কি বাংলাদেশে কোনো ডাক্তার নেই যে আমি দেখাই নাই। হ্যাঁ। এমনকি ঢাকার বেস্ট ডাক্তার থেকে দেখাইছি অ্যালোপ্যাথিক, তারপরে চিকিৎসা শেষ চিকিৎসা না হওয়াতে ভালো না হওয়াতে আমি আমাদের কুমিল্লার যে প্রত্যন্ত অঞ্চলের যে ছিল হোমিওপ্যাথিক ডাক্তার, ওর কাছেও গিয়েছি, তারপরেও সিদ্ধান্ত আসে নাই, ভালো হয় নাই। তারপরে এক পর্যায়ে ঝাড়ফুঁক যারা করে তাদের কাছে গিয়েছি। হ্যাঁ, কিন্তু তা তো পাইনি। পানি পড়া দেয় যে এগুলি বুঝতে পারছি আর কি, হোমিও, এলোপ্যাথিক, ঝাড়ফুঁক এবং কেউ বললো যে কোনো ডাক্তার কবিরাজি বললো যে আপনি নিম পাতা ট্যাবলেটগুলি খান, তাহলে হয়তো একটা রেজাল্ট পেতে পারে, ঠিক হয়ে যেতে পারে। এমনও গেছে যে আমি প্রতি শুক্রবারে তখন ঢাকা থেকে কুমিল্লা চলে যেতাম, গিয়ে উদ্দেশ্য ছিল শুধু নিম পাতা আনবো, একদিনের জন্য যাবো, বৃহস্পতিবারে গেলে শনিবার চলে আসবো। উদ্দেশ্য ছিল শুক্রবার আমি নিম পাতা সংগ্রহ করবো, কারণ ঢাকাতে তো এখন তো নিম পাতা ঢাকায় বিক্রি হয়, কিন্তু তখন কিন্তু না, ঢাকায় কোথায় কিনবো আমি, সেরকম তো অবস্থা ছিল না। হ্যাঁ। রমনা পার্কের সামনে গেলে নিম পাতা পাওয়া যায়, তখন কিন্তু এই অবস্থা ছিল না। তখন এই নিম পাতার জন্য আমি কুমিল্লা চলে যেতাম, গিয়ে প্রত্যন্ত অঞ্চল থেকে নিম পাতা সংগ্রহ করে আবার আসতাম। হ্যাঁ, প্রতি সপ্তাহে যেতে হতো, কারণ অনেক টানা যাইতো না। এইভাবে দেখলাম যে না, রেজাল্ট পাচ্ছি না। তারপর কেউ বললো যে ইন্ডিয়ায় ভালো চিকিৎসা আছে, ইন্ডিয়া গেলাম। ইন্ডিয়া গিয়ে বিভিন্ন হসপিটালে ঘুরলাম। ইন্ডিয়ার কোথায় গেলেন? প্রথম অনেক হসপিটালে গেলাম, কে ভালো ডাক্তার, কলকাতা? হ্যাঁ, কলকাতায়, ইন্ডিয়া বলতে কলকাতায়। আচ্ছা। তো কেউ বললো যে রঞ্জিত পাতার কাছে যান। রঞ্জিত পাতার যখন ওনার যেখানে চেম্বারে ওখানে গেলাম, উনি বললো যে ওনার পিএস বললো যে উনি তো পার্টি করে, উনি 6 মাসের আগে ওনাকে দেখাতে পারবেন না, উনি সিরিয়াল আপনার 6 মাস পরে দেখাইতে হবে। উনি আবার পার্টি করে, মমতাদির পার্টি করে। হ্যাঁ, তো আর তাছাড়া ওনার অনেক রুগী, উনি হলেন অল ইন্ডিয়ার বেস্ট ডাক্তার রঞ্জিত পাজা। আর উনি মমতাদি যে পার্টি করে না, এই এখন যে পার্টিটা ক্ষমতায় আছে, উনি সেই পার্টির একজন বড় নেতা ছিলেন। তো কেউ বললো যে না, ওনাকে পারবেন না, 6 মাস পরে দেখাইতে হবে। তারপরে আমি আবার বিভিন্ন হসপিটালে গেলাম যে কার কাছে ভালো সিদ্ধান্ত পাওয়া যায়, কে ভালো ডাক্তার। এরকম একটা ভালো হসপিটালে গিয়েছিলাম, সেখানে এক ভদ্রলোক বলল আপনি বি হালদার নামে একটা লোক আছে ডাক্তার, ওনার কাছে যান, উনিও 6 মাসে বলবে, উনিও 6 মাসের আগে দেখাতে পারবেন না, কিন্তু ওনার একটা সুযোগ আছে। কি সুযোগ? বললো যে উনি প্রতি শুক্রবার ওনার মার নামে একটা ক্লিনিক আছে, ওই ক্লিনিকে 100 রুগী দেখে, ওই ক্লিনিকে প্রতি শুক্রবারে। হ্যাঁ, সকাল 8টা থেকে শুরু হয়, 100 রুগী দেখতে যতক্ষণ লাগে ততক্ষণ দেখে। কত খরচ নেয়? ওনার কোনো খরচ লাগে না, খরচ নেবে না, হয়তো 10-20 টাকা নেবে। ওনার যে স্টাফগুলো ওই দিন সার্ভিস দিচ্ছে তাদের জন্য ওই টাকাটা আমরা দেই, দিতে হয়। এছাড়া ওনাকে কোনো ফি দিতে লাগবে না। তা আমি হোটেল থেকে
একটা ট্যাক্সি ঠিক করে 3টার সময় রওনা দিলাম। গিয়ে আমার সিরিয়াল হলো 86, 86 নাম্বার সিরিয়াল। 3টা মানে কি দুপুর 3টায়? রাত্রে 3টায়। রাত 3টায়? হ্যাঁ, 8টার সময় বসবে উনি, সকাল 8টায় বসবে। ও, কিন্তু 100 লোকের মধ্যে থাকতে হবে আমাকে। হ্যাঁ, তাই এই আমার সিরিয়াল হলো 86, 86। আর যদি একটু পরে আসি তাহলে কিন্তু ওই দিন শেষ। হ্যাঁ, আর আগামী সপ্তাহে হইতে হবে। হ্যাঁ, তো যাই হোক দেখালাম। আচ্ছা, একটু তখন তো সিরিয়ালটা তোর ফোন করে দেওয়ার উপায় ছিল না, গিয়ে দিতে হতো, গিয়ে স্পটে ওই উপস্থিত তখন হয়ে। স্পটে নাম লিখতো। ওকে। তারপরে হলো কি, তারপরে যখন আমার সিরিয়াল আসলো আমি ঢুকলাম, উনি আমাকে জিজ্ঞেস করলো কোত্থেকে আসছেন। আমি বললাম যে আমি বাংলাদেশ থেকে আসছি। তো বাংলাদেশ বলাতে উনি খুব আমাকে এক্সট্রা কেয়ার নিলেন। এক্সট্রা কেয়ার, আদরের দৃষ্টিতে দেখলো, স্নেহের দৃষ্টিতে দেখলো। দেখে আমাকে কিছু ওষুধ দিয়ে দিল, আবার সাথে প্রেসক্রিপশন লিখলোই, কিছু ওষুধও দিয়ে দিল, যে ওষুধগুলো ওনারা বিনামূল্যে পায়। আর কিছু বললো যে এগুলি এখানে নাই, এগুলি আপনি আমাকে তুমি করে বললো যে এগুলো তুমি কিনে নিও, কারণ ওনার বয়সও কিন্তু প্রায় 60 আপ। হ্যাঁ, তো উনি হলেন অল ইন্ডিয়ার একজন বেস্ট ডাক্তার। উনি কথায় কথা আমাকে বললো আমি খুলনা থেকে পাশ করছি। আমাকে মানে আমি যখন বললাম বাংলাদেশে আসছি, তখন আমাকে বললো যে আমি খুলনা থেকে পাশ করছি, তারপরে এখানে মেডিকেল পড়ার জন্য কলকাতায় আসছিলাম, তারপরে এখানে সেটেল হয়ে গেছি। আর ওনার যে সহকারী ছিল, ওনার বাড়িও চিটাগাং ছিল, কি চক্রবর্তী ছিল। হ্যাঁ, ওনার বাড়িও চিটাগাং ছিল। তো সবাই আমাকে খুব কোঅপারেশন করছে, মানে একটু নিজ দেশের লোক পেয়ে একটু ইয়ে করছে। তারপর আমাকে ডাক্তার সাহেব বললেন, বিহালাদার সাহেব বললেন, ওনার চেম্বারটা ছিল কাকুরগাছিতে। হ্যাঁ, বললেন যে তুমি 1 সপ্তাহ থাকবা, 1 সপ্তাহের মধ্যে তোমার কি রেজাল্ট হয় তুমি আমাকে জানাবা, এর আগে তুমি বাড়িতে যাবে না, মানে ঢাকায় জন্য না ফিরি। তা আমি 3 দিনের দিন দেখি কি আমার যে চর্মরোগের যে সমস্যাটা ছিল, বলতে গেলে এটা 90% শেষ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ঝরে গেল শরীর থেকে। হ্যাঁ, খুশকির মধ্যে ঝরে গেল। তা আমার মধ্যে একটা চিন্তা আসলো যে আমাদের দেশে তো ডাক্তার আছে, তারাও তো এরকম মেডিকেল থেকে পাশ করে, হ্যাঁ, আবার পিএইচডি করে। তারা ওষুধ লিখতে ভালো হইলো না। হ্যাঁ, আর ওনারা হিন্দু লোক, ভালো হয়ে গেল, আল্লাহ কি ওনারটি কবুল করলো? তো আমার নিজের মধ্যে প্রশ্ন জাগে। হ্যাঁ, যে আসলে আমাদের দেশের লোকরাও তো হিন্দু মুসলিম আছে, কিন্তু তারাগুলি এত হয় না কেন, আমার কিন্তু তাদেরগুলি হয় কেন? যাই হোক, এরকম করে নিজের চিন্তা করতে করতে আবার 7 দিনের মাথায় আমি ওনার কাছে আবার দেখাতে গেলাম। হ্যাঁ, আমার তখন কিন্তু আমি পুরা একটা নতুন জীবন পেয়ে গেলাম। মানে আপনার নিজেরও খুব ভালো লাগলো যে আপনি অবশ্যই আত্মবিশ্বাস ফিরে পাইতেছেন। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যে সুস্থ হয়ে যাচ্ছেন। আমি ওই 7টা বছর যতদিন আমার স্কিন ডিজিজ ছিল, এর মধ্যে দিয়ে আমি অনেকগুলি জীবনে ভুল সিদ্ধান্ত নিয়েছি। হ্যাঁ, লাইফের চিন্তা, কারণ কি তখন অস্থিরতা ভুগতাম। অস্থিরতা ভুগতে গিয়ে মানে আমার মাথায় শুধু একটা টেনশন কাজ করতো, কখন এই রোগটা ভালো হবে। হ্যাঁ, মানে কেউ হয়তো দাওয়াত দিল, আমি দাওয়াত অনুষ্ঠানে গেলাম, কিন্তু সবাই খাইতেছে, কিন্তু আমি খাওয়ার মধ্যে মনোযোগ নাই। মানে আমার ধ্যানটা হলো কীভাবে এটা ভালো হবে ওষুধটা, মানে আমার ধ্যান অন্যদিকে চলে যেত। এরকম আমি অস্থিরতা ভুগতাম এবং জীবনের অনেক ভুলগুলি তখনই করছি আমি, যদি কিছু ভুল করে থাকি ওই রোগটার কারণে আমার ধারণা। কারণ অস্থিরতা কাজ করতো, মানে রোগটা আলটিমেটলি আপনার সাইকোলজিক্যালি আপনাকে খুব অস্থির রাখতো। ইয়েস। তো এইভাবে ভালো হওয়ার পরে আমি যখন 7 দিনের মাথায় ওনার কাছে গেলাম, যাওয়ার পরে উনি আবার নতুন করে ওষুধ লিখে দিল এবং বললো যে তুমি 6 মাস পরে আবার আসবা। আমাকে তুমি করে বলতো 6 মাস পরে আসবা। আর মানে বললো এই ওষুধগুলি এখানে পাওয়া যাবে, তুমি ওখান থেকে কিনতে পারো। মানে বলে নাই যেখানে কিনতে হবে, তো এই এলাকা পাবা, কারণ এগুলি তো সবসময় সব জায়গায় পাওয়া যায় না, এই ওষুধগুলি রেয়ার হইতে পারে। তো আমি দেখলাম যে না, বাংলাদেশে এই ধরনের কোনো ওষুধই নাই। যারা নাকি 95-5-এর দিকে বা 4-এর দিকে এই ওষুধগুলো আমি ওখান থেকে পেয়েছি, ওই ধরনের কোনো বাংলাদেশের কোনো ওষুধই ছিল না। তার মানে আমরা ওষুধ শিল্প কিন্তু অনেক পিছিয়ে ছিলাম। তো এভাবেই আমি ওনার কাছে প্রায় 6 মাস পর যেতাম, গিয়ে আমি আমার মোটামুটি একটা ভালোর দিকে চলে গেছি। হ্যাঁ, আমি বলবো যে সবই আল্লাহর রহমত, তবে ওনারও একটা অবশ্যই অবদান আছে। হ্যাঁ, এটাই বলছি আর কি। হ্যাঁ, মানে এটা তো গেল আপনার বর্তমান সময়ের সাথে যদি বলি তাহলে এটা মেডিকেল ট্যুরিজমের ব্যাপার ছিল। হ্যাঁ, কিন্তু তখন আমি যে কয়েকদিন ইন্ডিয়াতে থাকতাম, তখন তো আমি হোটেলে বসে থাকতাম না, ওখানে আমার একটা ভ্রমণের নেশা তো ছিলই। জানালে আমি 3 দেশে প্রথম গেলাম, ওই নেশা থেকে আমি এখানকার তাদের যে পত্রিকা ছিল, বর্তমান, দৈনিক,
আর কিছু পড়ছে না দৈনিক কি যেন আর একটা ছিল বর্তমানে বেশি শুক্রবারে একটা ট্যুরিজমের পাতা বের হতো, কে কী করে, দীঘায় যান, এই করেন সেই করেন, হ্যাঁ অল্প টাকায় ঘুরিয়ে নিয়ে আসি, এরকম অনেক অ্যাড দিত। তো ওগুলি আমি পড়তাম, পরে পরে অ্যাড্রেসগুলি নিতাম, নিয়ে তাদের সাথে যোগাযোগ করতাম। তো দেখলাম যে এটা তো একটা ভালো পেশা, যেটা আমার বন্ধুকে আমি বলছিলাম ফেরত আসার পরে যে আমি এই পেশা থাকবো না, তখন আমার মাথায় এটাই ঢুকছিল যে এরকম ধরনের কিছু করতে হবে। ওইবার যখন আমি গেলাম তখন আমার হাতের কাছে চলে আসলো যে ক্যালকাটা এই লোকগুলি পারলে আমি কেন পারবো না। হ্যাঁ, তার মানে এটা আবার ওই 1994 সালের কথাই। হ্যাঁ, ওই যে ওকে, যেহেতু 93 আপনি 3 দেশ একসাথে ঘুরলেন, তার কিছুদিন পর তাহলে ধারণা করি এটা 1994 সালের দিকের কথা। আচ্ছা, এখন আপনার 1994 সালে আপনি ডিসিশন নিলেন আগের বিজনেস বাদ দিয়ে এখন নতুন বিজনেস চালু করবেন। তো প্রথম ট্যুর করাইলেন কোথায়? মানে নিশ্চয়ই দেশে এসে ব্যবসা শুরু করার পরে সাইনবোর্ড লাগালাম, হ্যাঁ সব কিছু করলাম, কোম্পানির নাম দিলাম প্রাইম ট্যুরিজম নেটওয়ার্ক। হ্যাঁ, এটা 1995 সালে ট্রেড লাইসেন্স করলাম। মনে আছে যে ট্রেড লাইসেন্সটা আমার করেছিল ফেব্রুয়ারি মাসের 2 তারিখে, 95-এর ফেব্রুয়ারি মাসের 2 তারিখে আমার ট্রেড লাইসেন্স ডেট ছিল। আচ্ছা, মানে ইস্যু করলেন? ইস্যু ডেট। হ্যাঁ, এই সমস্ত কাগজপত্র এখনো আমার কাছে আছে। হ্যাঁ, আমি ফেলাই নাই কোনোটাই। মানে আপনি যদি বলেন যে 2095 সালের প্রথম যে ট্রেড লাইসেন্সটা আর বর্তমান ট্রেড লাইসেন্সটা মাঝেরগুলো আছে কিনা, হ্যাঁ সব দেখাতে পারবো আমি। সব আমার আপনার ডকুমেন্টেশন আপনার অনেক ভালো দেখা যায়। আচ্ছা, কিন্তু আমার জানার বিষয় হচ্ছে যে ধরেন আপনি বিজনেস শুরু করলেন, তো প্রথম কোন ট্যুর অফার করলেন? তখন তো নিশ্চয়ই যে কেমনি ট্যুর অফার করতে হয় এই ধারণাও আশা করি মানে খুব ভালো ছিল না। ছিল না, কিন্তু ওই যে কলকাতায় গিয়ে দেখে আসলেন, অদ্ভুত অভিজ্ঞতা। হ্যাঁ, ওই বর্তমান পত্রিকায় যে অ্যাডগুলো ছিল না, তারা দেখতাম যে যেভাবে ছোট ছোট অ্যাড দিত, তা আমিও এসে ইত্তেফাক পত্রিকায় অ্যাড দেওয়া শুরু করলাম। সেটা কি দেশের বাইরে না ভিতরে? কোথায় বিজ্ঞাপন দিয়ে? এটা না, ওই দেশের ট্যুর অফার করলেন কোথায়? এটা ওই যে শান্তিনিকেতনে নিয়ে যাব। শান্তিনিকেতন, কারণ শান্তিনিকেতনের প্রতি একটা মানুষের মোহ ছিল, যে রবীন্দ্রনাথের ছিল, এটার কারণে শান্তিনিকেতনের একটা মোহ আছে। তা আমি এটাকে উদ্দেশ্য করে অ্যাড দিলাম। অ্যাড দেওয়ার পরে কিছু লোক যোগাযোগ করলো, কিন্তু একজন লোক বুকিং দিল। কারণ তখন তো আসলে ট্যুর আমাদের দেশে মানে একবারে মানে যেটা বলে শিকড় গেড়ে বসা এরকম হয় নাই। মানুষ বিশ্বাস আনতো। ইন্ডিয়ার জন্য শুধু আলাদা একটা পাসপোর্টই হইতো না? হ্যাঁ, ইন্ডিয়ার জন্য লাল পাসপোর্ট ছিল। হ্যাঁ, ইন্টারন্যাশনাল পাসপোর্টে যাওয়া যেত, আবার একটা বিশেষ পাসপোর্টও থাকতো। হ্যাঁ, এটা যার যেটা ইচ্ছা করতো আর কি। তো যাই হোক, তো সেইভাবে এক ভদ্রলোক বুকিং দিলেন। উনি খুব অগ্রবেগে চাকরি করতো, কিন্তু যখন ট্যুরটা মানে আসলো, ডেট চলে আসলো, এরকম আর কোনো লোক হচ্ছে না। হ্যাঁ, তখন আমি যে ওনাকে টাকাটা ফেরত দিব, আমার কাছে সংশয় লাগলো যে টাকাটা ফেরত দিলে উনি লোকটা কী মনে করে, ভাববে যে আমিন ভাই তো এখানে এই প্রতিষ্ঠানের মালিক তো আমিনুর রহমান, উনি তো শেয়ার মার্কেটের সাথে জড়িত, নাকি আমার টাকাটা শেয়ার মার্কেটে ইনভেস্ট করছে করে এখন উনি আবার ফেরত দিচ্ছে। আপনি শেয়ার মার্কেটেও বিজনেস করতেন? তখন আমি শেয়ার মার্কেটের সাথে বিজনেস করতাম। তাই এই চিন্তা থেকে ভাবলাম যে না, লোকটার কাছে আমরা একটা আস্থা ফিরে আনা উচিত। লোকটা ভাবুক যে না, আমাকে একা সে নিয়ে গেছে, এর একটা ভাবনা আসুক। তাতে আপনার লস হইলেও আপনার কোনো অসুবিধা নেই এরকম? হ্যাঁ, লস হলে, কিন্তু আমার একটা লাভ হবে। মানে আপনি গেইন করবেন অন্য পাশে, যে কাস্টমার একটা ক্রেডিবিলিটি হবে, আবার নিজের ভ্রমণ হবে। হ্যাঁ, কারণ আমি শান্তিনিকেতন তো আমি দেখি নাই। প্রথম যে কলকাতায় গেছিলাম সেটা তো অন্য জায়গায় গেছি, কিন্তু শান্তিনিকেতন যাওয়া হয় নাই। ও, মানে শান্তিনিকেতন না গিয়েই আপনি শান্তিনিকেতনের প্যাকেজ বিক্রি করলেন? জেনে গেছি, এর মধ্যে টেলিফোন করে ইন্ডিয়ান লোকদের সাথে পরিচয়, মানে কিছু তথ্য নিয়েছেন, হয়ে গেছে। আর এই ভদ্রলোক যে আপনার কাছে প্যাকেজ বুকিং দিল, উনি বলেনি ভাই শান্তিনিকেতন দেখতে কেমন, আপনি গেছেন কিনা, এগুলো বলেনি কিছু? জিজ্ঞেস করলে আমরা বলে দিচ্ছি যে আমাদের কাছে কাগজ দেন, আমরা দিয়ে দিচ্ছি। ওইখানে না একটা বই ছিল ইন্ডিয়াতে, ভ্রমণ নামে একটা বই ছিল, ওটা খুব ভালো ছিল। হ্যাঁ, ওইটা আমার কাছে এখনো বোধহয় ভ্রমণ গাইড পাওয়া যাবে, খুবই ভালো একটা বই ছিল। ওটা বোধহয় অনেক কিছু আছে, হোটেলের নাম, কিভাবে যাবেন, কত সময় লাগবে, সব ডিটেলস বর্ণনা আছে, টেলিফোন নাম্বার সহ দেওয়া আছে। তো এগুলো ছিল। তা আমি এভাবেই প্রথম ইন্ডিয়ার উপর দিয়ে ভিত্তি করেই আমরা কাজগুলো করতাম। তখন তো আর সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড এভাবে করি নাই। হ্যাঁ, তো এইভাবেই ইন্ডিয়াতে প্রথম শুরু করি। তাকে ঘুরে নিয়ে, ওই ভদ্রলোককে ঘুরে নিয়ে আসলাম। ঘুরে নিয়ে আসার পর লোকটা প্লিজ যে না, আমাকে একা হইলেও আমরা ঘুরাইছি। আমার মতো কনফিডেন্স দেখলো যে আমার তো লস হয় নাই, আমি তো আমার লাভ হইলো, আমি লোকটাকে ঘুরে আনতে পারছি এবং আমার নিজের ঘোরাটা হয়ে গেল, নিজেরও ঘোরা হয়ে গেল। এটা ধারণা করি এটা 1995 সালেই না, এটা বোধহয় এরকমই মাঝামাঝি বা কিছু একটা হবে। ওকে, তো আমি 95 সালে ট্রেড লাইসেন্স করলাম। হ্যাঁ, 95 সালে এটা। ওকে, এই কাস্টমার পেয়েছেন আপনি পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে? তখন ইত্তেফাক পত্রিকা খুব জনপ্রিয় ছিল। এখনকার যে প্রথম আলো জনপ্রিয়, তখন ছিল।
তো এখন মানে এটা তো একজন নিয়ে করলেন, তো মানে নিশ্চয়ই কোনো বড় গ্রুপও করছেন। হ্যাঁ, বড় গ্রুপ করছে এটা কবে? 96 এর দিকে। 96-এ? 6 ও তা তো বেশ ভালো, মানে হ্যাঁ, আপনার তখন- দীর্ঘদিন অপেক্ষা করতে হয়নি। না, তখন একটা ঘটনা হলো যে কোথায় যেন একটা পেলাম যে এরকম ইন্ডিয়াতে এরকম ট্যুর হয়, যে আপনার এই 16-17 দিনের বাসে ট্যুর হয়। কোথায় একটা ইন্ডিয়াতে যাওয়া আসা হইলো তো আমার কয়েকবার, এর মধ্যে কোথায় যেন একটা এরকম তথ্য পেলাম যে ইন্ডিয়াতে এরকম মানে বাস ট্যুর হয়, যেটার মধ্যে ক্যাটারিং সার্ভিসটাও গাড়িতে থাকে, এবং হোটেলটার মধ্যে আমরা কাস্টমারদেরকে বা গেস্টদেরকে রান্না করে খাওয়াতে পারবো, বাইরে কোনো খাওয়ানো লাগবে না। মানে তখনকার দিনে তো আজকের মতো এত হোটেলও এত এত বেশি ছিল না, আবাসিক হোটেল। না, এখন যদি একটা গাড়ি দিয়ে আমি যাচ্ছি মনে করেন দিল্লি হাইয়ের উপর দিয়ে, কথার কথা, বা আগ্রা হাইয়ের উপর দিয়ে যাচ্ছি, হঠাৎ করে গাড়িটা থামাইলে আমরা যদি বলি যে এই 60 জনের খাবার দেন, ওই হোটেল কিন্তু 60 জনের খাবার দিতে পারবে না। কিন্তু এখন তো আছে, ওই সময় তো ছিল না। আর ছিল না, ছিল না, রাইট, ছিল না, যে ওই সময় হ্যাঁ, মানে হঠাৎ করে 10 জনের খাবার চাইলেও তো হয়তো দিতে পারতো না। পারবে না। এই জন্য আমরা ক্যাটারিং নিয়ে যেতাম গাড়িতে। তো ওই 96-এর ঘটনা বলি, তখন আমরা একটা অ্যাড দিলাম যে আমার সাথে একজন আমার পার্টনার ছিল, মানে ওয়ার্কিং পার্টনার, মানে প্রতিষ্ঠানের পার্টনার না, ওয়ার্কিং পার্টনার, হ্যাঁ। প্যাকেজ টু প্যাকেজ ওনার সাথে উনি partnership শুধু ছিল আমার আপনার। কাজটা করে দিত, দায়িত্ব নিল। মানে আমি গ্রাউন্ড সার্ভিসটা দিত। আমি মার্কেটিং। Okay. ঢাকা চিটাং আমার তখন একটা দিনাজপুর একটা অফিস ছিল, চিটাং একটা সাব অফিস ছিল, সিলেটে একটা সাব অফিস ছিল, এরকম বাংলাদেশের 6টা জায়গায় আমার একটা সাব অফিস ছিল। হ্যাঁ, ও তার মানে অল্প দিনে আপনি তো বেশ বিস্তৃত করে ফেলছিলেন। হ্যাঁ, আপনার ইনশাল্লাহ। business-টা। হ্যাঁ, সব জায়গার সাথে এখনো লিঙ্ক আছে, কিন্তু যাই হোক, তারপরে আমরা পোপে এরকম অনেক কাজ করেছি আমরা। যেমন চিটাং সিলেটে একটা ভদ্রলোক আমার সাথে লিঙ্ক ছিল, আমরা পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলাম যে আমরা এমন একটা অনুষ্ঠান করব যেখানে আমাদের যারা কাজ করতে চায় তাদের সাথে আমরা কথা বলার জন্য আজকে সিলেটে থাকবো হোটেলে, যারা যারা ট্যুরিস্ট হোক, যারা আমাদের এজেন্সি নিতে ইচ্ছুক হোক, তারা যেন আমাদের সাথে মিলিত হয়। এটা কি পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলেন? পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। এখন একজন আমাদের টোয়াবের সদস্য আছে, যে আমাদের ওইখানকার এজেন্ট পরবর্তীতে হয়েছিল, সে আমাদের অনেক লোক দিয়েছিল পরবর্তীতে। সে নিজেও আমাদের সাথে ইন্ডিয়া গিয়েছিল, সিলেটের ভদ্রলোক। হ্যাঁ, ভদ্রলোক এখন টোয়াবের সদস্য, কিন্তু নাম বলবো না, কারণ অন্য এক কারণে নাম বলবো যাই না। হোক, অসুবিধা নেই। যাই হোক, হ্যাঁ, ওনার এখনো তো নিশ্চয়ই উনি যেহেতু টবের সদস্য, তার মানে উনি এখনো ভালো বিজনেস করুন। হয়তো বা করে আমার সাথে, আমাকে না, অনেক, যেহেতু একটা অ্যাসোসিয়েশনের সদস্য আছে, তার মানে নিশ্চয়ই উনি বিজনেস করেন। একটু চিটাং আমার অনেক অনেক চিটাং, আমি যখন পত্রিকায় বিজ্ঞাপন দিতাম না, তখন আমি চিটাং অফিস চলে যেতাম। ওই অফিস তো ঠিক, ওই অফিসের লোকটা হয়তো ঠিকভাবে কথা বলতে পারবে না, কারণ সে করে সেই লেভেল বিজনেস। তো সে তো ট্যুরিজমের কোনো জানে না। কেউ যদি বলে যে দিল্লি কোথায় দেখাবেন, আগ্রা কী দেখাবেন, বা এই উত্তরপ্রদেশে কী দেখাবেন, কারণ আমাদের ট্যুরটা ছিল এরকম যে পশ্চিমবঙ্গ, বিহারের নালন্দা একটা ইম্পর্টেন্ট জিনিস, নালন্দা ইউনিভার্সিটি, সেখানে আমরা ট্যুরের একটা অংশ ছিল, সেখানকার হোটেলে আমরা রাখতাম, সেখানে দৃশ্য মানে স্থানীয় যে সমস্ত জায়গাগুলো দেখানো এগুলো রাখতাম। বেনারসিতে নিয়ে যেতাম, তারপরে আপনার আগ্রাতে নিয়ে যেতাম, আজমি শরীফে নিয়ে যেতাম, যেটা নাকি আমাদের পড়ছে এই এটা কি আপনার ওই যে বড় গ্রুপের কথা যে বলতেছেন সেটার কথা বলছেন? হ্যাঁ, 16 দিনের ট্যুর। 16 দিনের ট্যুর। হ্যাঁ, একে ঢাকা থেকেই বাস নিয়ে রওনা? হ্যাঁ, ঢাকাতে বাস নিয়ে আমরা ওই নদীতে পাশে বাস থাকতো, আমরা ফেরিতে করে ওই পাশে চলে যেতাম। ওই পাশে গিয়ে আর একটা বাস থাকতো, আমরা সোহাগের গাড়ি ইউজ করতাম বেশিরভাগ, সোহাগ পরিবহনের সাথে। আর লোকগুলি আমাদের অফিস থেকে উঠতো সকালবেলা 6টায়, আমরা সব তখন রাস্তা খালি ছিল, বাস আমাদের সাইডে চলে আসতো অফিসের সামনে, সেই গাড়িতে উঠে পড়তো। সামনে ছিল একটা জল খাবার বলতে একটা অফিস রেস্টুরেন্ট আছে, এখনও আছে রেস্টুরেন্টটা, ওদের থেকে আমরা প্যাকেট আপনার নাস্তা নিয়ে নিতাম। জল খাবার মানে যে মতিঝিলের যে জল খাবার? হ্যাঁ 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 হ্যাঁ, সেখান থেকে আমরা ব্রেকফাস্টের প্যাকেট নিয়ে নিতাম 60 জন বা 45 জনের করে। ওইগুলি আমরা ওই যে আমাদের একটা পর্যায়ে 2-2.5 ঘন্টা বাস চালুর পরে 8:30 দিয়ে বিলি করতাম। সবাই ব্রেকফাস্ট করে দিতাম, কারণ ব্রেকফাস্ট যদি আবার করতে দেরি হয়ে যায় তাহলে আমাদের লেট হয়ে যাবে, ফেরিগুলিতে আমাদের বর্ডার বন্ধ হয়ে যাবে, অনেকগুলি আমাদের কাজ করতে হতো। তারপরে আমরা ওই পাশে গিয়ে আমরা যশোর হয়ে আমরা বেনাপোল চলে যেতাম। আমার যে পার্টনার ছিল, ওনার বাড়ি ছিল যশোর, উনি ছিল এই যশোরের একজন, উনি ভিসা এজেন্ট ছিল, ইন্ডিয়ান। হ্যাঁ, ভিসা এজেন্ট, মানে এখন তো ভিসা অনেক জায়গাতে করা যায়, তখন কিন্তু প্রতি ডিস্ট্রিক্টে ইন্ডিয়ান এমএসি একজন করে ভিসা এজেন্ট নিয়ে করতো। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়া বোধহয় একটা সময় এজেন্ট ছিল, রাইট? হ্যাঁ, এটা তাই উনি ছিল সেখানকার, আচ্ছা মনে পড়ে। হ্যাঁ, ভিসা এজেন্ট।
তাই আমরা ওনাকে বাবু বাবু বলতাম। যাই হোক, লোকটা খুব ভালো ছিল, হিন্দু লোক। তারপরে উনি ওই পাশের সমস্ত কিছু দেখতো ইন্ডিয়াতে। মানে উনি ভিসা থেকে শুরু করে ইন্ডিয়ান পার্টের, হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়ার কাজটা ঘুরে নিয়ে আসা সব দায়িত্ব আমি শুধু পালন করতাম, যে লোকগুলি সংগ্রহ করতে হবে। হ্যাঁ, কারণ লোক যদি কমে যায়, 36 জনের কম হলে আমাদের খরচটা উঠবে না। এই জন্য ইন্ডিয়ান যে লোক আছে তারা আমাদের বলে দিত 36 জন লোক হইলে তোমার রেডি হয়ে যাবে, আর তুমি যদি রেটটা না পারো তখন আমরা কাজটা করবো না কন্ডিশন। কারণ কি, তার তো লাভ হবে না। তো এইভাবে আমাদেরকে খুব চাপের মধ্যে রাখতো। মানে 36 জনই হওয়া লাগবে নাকি 36 জন না হইলে রেট একটু বেড়ে যাবে? 36 জন হওয়া লাগবে। এটা একটু বেশি কঠিন হয়ে গেল না? যে সত্যি হয়তো 35 জন হলে একজন নাই, একজনের খরচ বহন করলেন না, তখন এগুলি মাথায় আসে নাই। এই জন্য আমরা চারিদিকে অফিস করছি, সিলেট, চিটাগাং, দিনাজপুর, খুলনা, এরকম। তার মানে 36 জন হয়ে গেলে আপনারা বলতেন যে আমাদের বুকিং ক্লোজড। আলহামদুলিল্লাহ, মানে বলতে পার কি, বলতে পারেন যে কত হাইয়েস্ট নিয়েছি আমরা হাইয়েস্ট 56 জন মতো নিয়েছি একই বাসে। হ্যাঁ, তখন তো বাসগুলো ছিল একপাশে 3 জন বসতো, একপাশে 2 জন। হ্যাঁ, তখন 60 জনের ক্যাপাসিটি ছিল বাসে। আর ইন্ডিয়ান বাসগুলো আরো বেশি ক্যাপাসিটি ছিল। তো এই জন্যই এরকম করতাম আমরা। আর এখনো বলতে কি, যারা পুরনো টুরিস্ট এখন মাঝে মাঝে রিং আসে যে ভাই ওই ট্যুরটা আর হবে কিনা, বা এটা আছে কিনা। মানে ওই যে বাস নিয়ে যে সারা বাংলাদেশ থেকে শুরু করে সারা ইন্ডিয়া, এটা কতদিন সময় লাগতো? এটা 16 দিনে ট্যুর শেষ করতাম আমরা, 16 দিনে। আচ্ছা, বাসে ক্যাটারিং সার্ভিস নিতেন বললেন, তার মানে কি আপনারা ধরেন রাস্তাঘাটে রান্নাও করতেন? হ্যাঁ, রাস্তাঘাটে রান্না করতাম। যেমন বাংলাদেশে না, বাংলাদেশে তো আমরা যেতে যেতে বর্ডারে শেষ, বর্ডারে যে খাওয়া ফেলতে পারতাম, সমস্যা নাই। কিন্তু ইন্ডিয়া ঢোকার পরে, হ্যাঁ, আমরা ইন্ডিয়া ঢোকার পর আমরা বিভিন্ন যে সমস্ত ইন্ডিয়াতে যে সমস্ত হাইওয়েতে দেখবেন যে আপনি বড় বড় কি বলে না, ছাউনি দেওয়া যে যাত্রী রেস্টুরেন্টগুলি আছে, আচ্ছা আচ্ছা, এদের একটা নাম আছে এগুলির। হ্যাঁ, ওগুলিতে একটা সুবিধা ছিল কি, তারা কখনো বলতো না যে আমাদের এখানে বাস থামেন না। আমাদের লোকরা নামতো, নেমে দেখা যেত 8-10টা ওয়াশরুম আছে, আমাদের লোকরা তারা ইউজ করতো। তারপরে তাদের বেনিফিট হলো আমরা এখানে রান্না করতাম, এটা হলো আমাদের বেনিফিট। তাদের এখানে আমরা রান্না করতাম। আর ওদের আর একটা বেনিফিট হলো আমাদের লোকগুলো আবার রান্নার বাইরেও তো অনেক সময় মানুষ অনেক কিছু খেতে চায়, কারণ ওই হ্যাঁ ওই ইয়েগুলিতে মানে রান্নার বাইরে তারা ওই জিনিসটা তখন বিক্রি করতো। হ্যাঁ, কেউ মিষ্টি কিনবে, কেউ রসমালাই কিনবে, আসে না কত রকম আইটেম। তো মানুষ তো হুমড়ি খেয়ে। আপনারা যে রান্না করতেন, এর চুলা, তেল, লবণ, লাকড়ি এগুলি আমাদের কেরোসিনের চুলা নিয়ে যেতেন না? হ্যাঁ, ওরাই মানে ইন্ডিয়ান যে ক্যাটারিং গ্রুপ আছে না, তাদের সিস্টেমে আছে যে আমরা যখন বাস ট্যুর করবো, তাদের 6 জন, মিনিমাম 6 জন ক্যাটারিং গ্রুপ নিয়ে যেত। এবং এই রান্নার যে আয়োজন, চামচ থেকে শুরু করে প্লেট শুদ্ধ সব তারাই এগুলো সব তারা নিয়ে নিত। হ্যাঁ, নিয়ে নিত, গাড়ির মধ্যে নিয়ে নিত। যেখানে আমরা বাস থামাতাম, তারা তাড়াহুড়ো করে উপর থেকে এইগুলো সব নামায় তারা রান্না শুরু করে দিত। আমরা একটু দিক সেদিক ঘুরতাম। হ্যাঁ, দেখা যেত কি 1 ঘন্টা পরে রান্না রেডি শেষ। হ্যাঁ, তখন আমরা এই সবাই পিকনিকের মতো খাওয়া দাওয়া হইতো। ওগুলো তো অনেক আনন্দদায়ক ছিল তাহলে। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই মানুষের ঘুরে ঘুরে আসতে চায় যে ওই পিকনিকগুলো আবার হবে কিনা। তা আমরা এখন বলি যে না, আমরা 2 বছর করছি এটা পরপর, তারপরে এটা বন্ধ করলাম কেন, এটা কারণটা যদি আপনি জানতে চান বলতে পারেন। না, নিশ্চয়ই। মানে ওই ট্যুর তাহলে এখন নাই আর? না, এখন 98 এর পরে এটা বন্ধ হয়ে গেছে। 98 এর পরে বন্ধ হয়ে গেছে। এটা নাই কেন, আমরা তখন আমাদের যাদের থেকে বাস নিতাম, হ্যাঁ, ওই কোম্পানি সারা ইন্ডিয়াতে একটা ট্যাক্স চালু ছিল, অল ইন্ডিয়া বাস ট্যাক্স বলতো এটাকে। ওইটা ক্যালকাটাকে মানে পশ্চিমবঙ্গে দিলেই চলতো, তাহলে পুরো ইন্ডিয়া ঘুরতে পারবে বাসটা। হ্যাঁ, কিন্তু 98 এর পরে প্রতিটা সরকার রাজ্যে আলাদা আলাদা ট্যাক্স বসাই দিচ্ছে। তো এখন আমরা তো 6টা রাজ্য ইউজ ধরতাম। যেমন পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, তারপরে আপনার দিল্লি তো একটা রাজ্য, হরিয়ানা একটা রাজ্য, তারপরে আপনার জয়পুর একটা রাজ্য। এরকম 6টা দেশ, 6টা টাচ করলে তাহলে ট্যাক্স বেড়ে গেল। মানে আপনার তখন ট্রান্সপোর্ট খরচ অনেক বেশি বেড়ে গেল। তখন আমাদের বাস কোম্পানি বলতো যে না, তুমি যেতে পারো, কিন্তু খরচ তো এই পড়বে। তখন দেখতাম যে না, আমরা যে পাবলিক থেকে নিতাম 6,900 টাকা ক্লায়েন্ট থেকে, এটা তো হবে না, এখন তো রেট অনেক বেড়ে যাবে। 6,900 টাকা কি বাংলাদেশি টাকায় নাকি ইন্ডিয়ান টাকায়? বাংলাদেশি টাকায়। 6,900 টাকা এত বড় ট্যুর করা যেত? 16 দিন না কতদিন বললেন না? হ্যাঁ, 16 দিন। তখন সব জিনিসই খরচ কম ছিল। হ্যাঁ, মানে দামও কম ছিল, ছিল। তো এটা খুব আনন্দের ট্যুর ছিল। এভাবে আমাদের প্রতিষ্ঠানের পরিচিতি বেড়ে যায়, কারণ যেহেতু 2 বছর আমরা এটাকে রান করছি, এই ট্যুরটা প্রতি মাসে হয়তো একটা ট্যুর করতাম বা 1.5 মাসে একটা ট্যুর করতাম। দেখে গেছে আমরা হয়তো
2 বছরে প্রায় প্রায় আপনারা ধরতে পারেন 2000 লোকের মতো আমরা ট্যুর করে ফেলছি। কিন্তু ট্যুর তো 2000 লোকের না করলাম, কিন্তু মানুষ তো জানাজানি হইলো প্রায় লক্ষ লক্ষ লোক জেনে গেছে এই কাজ করতে গিয়ে, যে যারা নক করে তারা তো সবাই যায় না, কিছু সংখ্যক যায়, হ্যাঁ, কিন্তু বাকিরা তো জেনে গেল যে আমার চাচা গেছে, আমার মামা গেছিল এই ট্যুরে, এইভাবে জানাজানি হয়ে গেল। ট্যুরে ছবি তুলে এনে আবার গল্প করতো। তখন তো ক্যামেরাগুলো ছিল। হ্যাঁ হ্যাঁ, এখন আমার অফিসে ওই পুরনো কিছু ছবি আছে। হ্যাঁ আচ্ছা, পুরনো ছবি আছে, অত আগের ছবি। তো এভাবেই আমাদের প্রথম, অনেকে এখনো মনে করে যে আমরা বুঝি শুধু ইন্ডিয়া নিয়েই ব্যস্ত। আপনি বলতে পারেন, কেউ যদি বলে যে পেরু যাব, যদি যেতে চায় আমরা সেটাও করে দিতে পারবো। আচ্ছা, নিশ্চয়ই আমরা আপনার কাছে এই সমস্ত গল্প আমরা আরও শুনবো, আরও অনেক দিন শুনবো। তো আজকে আপনার আপত্তি না থাকলে আজকের অনুষ্ঠান একটু সময়েরও আছে, তো আজকের অনুষ্ঠান এখানে শেষ করে দিই। আপনি নিশ্চয়ই অন্য পর্বে আপনার আরও, আপনি অভিজ্ঞতায় সমৃদ্ধ, আমরা আপনার সব গল্পগুলোই শুনবো। অবশ্যই, ইনশাল্লাহ আপনারা যখন ডাকবেন তখন আমি আসবো। হ্যাঁ, জি 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 জি, আপনাকে অনেক ধন্যবাদ। দর্জিগতের যারা জড়িত আপনাদের সাথে তাদেরকেও অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, এতক্ষণ প্রাইম ট্যুরিজম নেটওয়ার্কের স্বত্বাধিকারী জনাব আমিনুর রহমান ভূঁইয়ার অনেক গল্প শুনলেন। বিশেষ করে ওনার শুরুর গল্পটা ছিল অন্যরকম। তো উনি যেহেতু অভিজ্ঞতায় সমৃদ্ধ, আমরা পর্যটন শিল্পের বর্তমান অবস্থাও জানি, অতীতের অবস্থা কেমন ছিল সেটা ওনার কাছে আমরা আরও অনেকগুলো পর্বতে নিশ্চয়ই শুনব। যেমনটা হচ্ছে যে আজকে হয়তো আমরা খুব সহজেই গুগলে সার্চ করে অনেক তথ্য সংগ্রহ করতে পারি, কোথায় কিভাবে যেতে হবে সকল তথ্য পেতে পারি, কীভাবে বিশেষ করে যানবাহন যেগুলো আছে তাদের ফোন নাম্বার পেতে পারি। কিন্তু ওনারা যখন শুরু করেন তখন বিষয়টা এত সহজ ছিল না। বিশেষ করে ওনার শুরুটা তো গুগল প্রতিষ্ঠারও 3 বছর আগে। তার মানে ওই সময় পর্যটনের একটা ছোটোখাটো গুগল হিসেবে উনি নিজেই ছিলেন বলে আমি ধারণা করি। নিশ্চয়ই ওই সময়ের সময়গুলো আজকের মতো এত সহজ ছিল না। আমরা ওনার সেই কঠিন থেকে সহজ দিনে আসার গল্পগুলো ধীরে 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 শুনবো, অনেকগুলো পরবর্তী শুনবো। সেই পর্যন্ত আশা করি সবাই আমাদের সাথে থাকবেন। সবার প্রতি শুভকামনা। চলো ঘুরে আসি বাংলাদেশ হৃদয়ের টানে, হৃদয়ের টানে। চলো দেখে আসি বাংলাদেশ, জেগে রাখি প্রাণে, জেগে রাখি প্রাণে। পর্যটনিয়া, ভ্রমণ পিয়াসীদের জন্য উন্মুক্ত দুনিয়া।